হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমরা খুবই ভালো থাকো, এই আশা নিয়েই আজকে আমি আমার নতুন ভিডিওতে চলে এসেছি বন্ধুরা। এবং সেই সঙ্গে আর্টস উইথ বিডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলে আশা করি ভালো আছো, এই আশা রেখেই নতুন এই ভিডিওতে পা রাখলাম বা নতুন এই ভিডিও শুরু করছি। তবে শুরু করার আগে অবশ্যই বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে নোটিফিকেশান অল করে দিও, কারণ যখনই কোনো ভিডিও ছাড়বো আগামী দিন তাহলে খুব দ্রুত তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। এবং অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক কমেন্ট করো। কমেন্ট গুরুত্বপূর্ণ। কমেন্ট করলে কি হয়, কমেন্ট করলে আমরা ভিডিও তৈরি করতে আমরা আরও উৎসুক হই এবং এই ভিডিওর মধ্য দিয়ে যদি তোমাদের কোনো রকম কোনো ভালো রেজাল্ট হয়, তোমাদের চেষ্টা যদি সফল হয়, তাহলে আমারও এই চেষ্টা আমি সফল বলে মনে করব। তাই তোমরা সঙ্গে থেকো বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করবে না। বারবার বলছি, কেউ স্কিপ করবে না। স্কিপ করে গেলে কিন্তু তোমরা মিস করে যাবে। তোমরা দেখেছো যে ইতিপূর্বে আমি যে সমাসের 3টে পর্ব সম্ভবত শেষ করেছি, আজকে নিয়ে চতুর্থ পাঠ। সেই 3টে পর্বে তোমরা দেখেছো যে ব্যাস বাক্য কাকে বলে, বা উত্তরপদ কী, পরপদ কী, সমস্ত পদ কী, আমরা আলোচনা করেছি ভুল বলছিলাম, আলোচনা করেছি আমরা দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস। আজকে বন্ধুরা নতুন এক ভিডিও চলে এসেছি সমাসের নতুন একটা ভাগ নিয়ে। আজকে আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস। দেখো বোর্ডে আমি আগে থাকতেই লিখে রেখেছি কিন্তু বহুব্রীহি সমাস। তাই বলবো যে দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো, যারা ক্লাস 8-এর শিক্ষার্থী আছো, তারা কিন্তু কোনোভাবেই ভিডিও তোমরা স্কিপ করে যাবে না। আরও বলবো, যারা অন্যান্য ক্লাসে পড়ো তাদের ক্ষেত্রেও কিন্তু বাংলার এই ব্যাকরণ গুরুত্বপূর্ণ একটা পাঠ। সুতরাং সমাস শেখা অত্যন্ত জরুরি। যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে খুবই জরুরি। যারা মাধ্যমিক দেবে 26 ফেব্রুয়ারিতে পরীক্ষা, তোমাদের জানো ফাইনাল। আর যারা 8-এ রয়েছে তোমাদেরও পরীক্ষা, তোমাদের ক্ষেত্রেও সমাজ রয়েছে। তোমাদের পরীক্ষা নভেম্বরে, তোমাদের ক্ষেত্রেও সমাজ রয়েছে ব্যাকরণে বাংলায়। তাই উভয় ক্লাসের ক্ষেত্রে কিন্তু সমাস যে অধ্যায়টা বা সমাস যে পাঠটা ব্যাকরণের, এটা গুরুত্বপূর্ণ। তাই আশা করব তোমরা সাথে থাকবে। তোমরা সাথে থাকলে আমরা উৎসাহ পাই, কমেন্ট করলে আমরা উৎসাহ পাই। তাই কোনোভাবেই কিন্তু নিরাশ হয়েও না বন্ধু, হাল ছাড়লে হবে না। হাল ছেড়ে দিলে কিন্তু সবটাই বৃথা। তাই লেগে থাকো, লেগে থাকলেই কিন্তু সফলতা আসবে। এবং বারবার চেষ্টা করো, চেষ্টা করলে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। সুতরাং লক্ষ্য স্থির করো, লক্ষ্য স্থির করো, অর্থাৎ এম স্থির করো। এম যদি স্থির থাকে তাহলে কী হবে, আমরা লক্ষ্যে কাছাকাছি পৌঁছাতেও পারি। আমরা হয়তো পুরোপুরি নাও পৌঁছাতে পারলেও কাছাকাছি গিয়ে অন্তত পৌঁছাবো। তাই ব্যাকরণের যে অংশটা রয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে, বিশাল একটা বড় পাঠ। কারক, সমাস, বাচ্য, বাক্য, একটা অনেকটা একটা পাঠ। তাই এখান থেকে যদি আমরা পুরো নাম্বারটা তুলে আনতে পারি তাহলে কি হয়, সেক্ষেত্রে আমাদের নাম্বার যে মানে বাড়ানো বা আরও বেশি পাওয়া, সেটা আমাদের অনেক সুবিধা হয়। তাই কিন্তু কোনোভাবেই এখানে ভুল করা যাবে না। চলো বন্ধু, শুরু করা যাক আজকে নতুন এক অধ্যায়, নতুন পাঠ সমাসের 4 নম্বর। আজকে যে পাঠে আমরা এসেছি তাতে আলোচনা করবো আমরা বহুব্রীহি সমাস। দেখে নাও, বহুব্রীহি সমাস আমি আলোচনা করব। তোমরা সঙ্গে থেকো এবং জানো যে আরও ভালো করে জেনে রাখো যে আমরা প্রথম যেদিন মানে টেবিল চার্ট করেছিলাম সমাসের যে প্রধান ভাগগুলো, ওখানে দেখিয়েছিলাম কোনটায় কোন পদ প্রাধান্য পায়। কোনোটায় পুরোপদ, কোনোটায় পরপদ, কোনোটায় তৃতীয় পদ। বন্ধু এক্ষেত্রে কিন্তু মনে রাখবে তৃতীয় পদ প্রাধান্য পায়। কী বললাম, বহুব্রীহি সমাসে কিন্তু তৃতীয় পদ প্রাধান্য পায়, এটা আমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস আমাদের দেখতে হবে, কিন্তু এই সমাসে বহুব্রীহি সমাসে পূর্বপদ বা পরপদ কিন্তু প্রাধান্য পায় না। পূর্বপদ আর পরপদ কিন্তু প্রাধান্য পায় না, এটা তোমরা মাথায় রাখবে। পূর্বপদ পরপদ প্রাধান্য পায় না, তাহলে প্রাধান্য পায় কি, প্রাধান্য পায় তৃতীয় পদ। এটা মাথায় রেখে দেবে। এটা শর্ট কোশ্চেন পড়তে পারে যে বহুব্রীহি সমাসে কোন পদ প্রাধান্য পায়, তৃতীয় পদ। এবার আমরা আসবো যে বহুব্রীহি সমাস কি বা বহুব্রীহি সমাস কাকে বলে। এটা আমাদের মানে মনে রাখতে হবে সংজ্ঞাটা। কি বলবো না, যে সমাসের সমস্ত পদে পূর্বপদের প্রাধান্য পায় না, পরপদেরও প্রাধান্য পায় না,
কিন্তু তৃতীয় পদের প্রাধান্য পায়, এবং এই তৃতীয় পদ দ্বারা আমরা অন্য কোনো একটা জিনিসকে বোঝাচ্ছি বা কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি। কি বললাম? যে সমাসের সমস্ত পদে পূর্বপদ বা পরপদ দুটোরই অর্থ প্রাধান্য পায় না, কিন্তু তৃতীয় কোনো পদের প্রাধান্য পায়, সেক্ষেত্রে আমরা তাকে বলি বহুব্রীহি সমাস। যেমন দেখো, যদি আমরা লিখি 10 আনন যার, তাহলে এটা হচ্ছে পূর্বপদ, এটা পরপদ, এটা ব্যাস বাক্য তোমরা জানো, আগেই আমি করেছি। আর তাহলে এটা কি হবে? সমস্ত পদে কি হবে? দশানন, দশানন, এটা হলো সমস্ত পদ। এবার কথা হচ্ছে 10 মানে কি আমরা জানি, 10টি। আনন মানে কি? মুখ। আর কিন্তু যখন ব্যাস বাক্যে আমরা শেষে যখন সমস্ত পদে আসছি, এটা সমস্ত পদ, যখন সমস্ত পদ আমরা করছি তখন আমরা বলছি দশানন। তাহলে দশানন যেটা বেরোলো সমস্ত পদে, এই পদটা দিয়ে আমরা কাকে বোঝাচ্ছি? আমরা বোঝাচ্ছি তৃতীয় কোনো ব্যক্তি। যেমন আমরা এটাতে বোঝাচ্ছি রাক্ষস রাজা রাবণকে। তাহলে কি বললাম? যে সমাসের সমস্ত পদে পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য পায় না, তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে আমরা বলি বহুব্রীহি সমাস। যেমন এখানে দেখো আমি করেছি 10 আনন যার, 10 মানে 10টি, আনন মানে মুখ, এখানে আমরা সমস্ত পদে করেছি দশানন। এই দশানন শব্দ দ্বারা আমরা 3 নম্বর কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছি। আমরা কাকে বোঝাচ্ছি? রাবণকে বোঝাচ্ছি। সুতরাং এটা হচ্ছে একটা বহুব্রীহি সমাসের মানে উদাহরণ। তোমরা দেখে নাও, আমি বহুব্রীহি সমাসের ভাগগুলো রয়েছে, সেই ভাগের মধ্যে আমি প্রবেশ করব। তো এই ছিল আমাদের বহুব্রীহি সমাসের সংজ্ঞা ও উদাহরণ। আমি এবার আসছি বন্ধু বিভিন্ন যে ভাগগুলো, সেই ভাগে এটা মুছলাম। ভাগ প্রথমেই যেটা আমি আলোচনা করব, বহুব্রীহি সমাসের যে ভাগ, সেই ভাগে প্রথমে যেটা রয়েছে সেটা দেখো হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণ নামটা দেখি বুঝতে পারছো যে কি বলতে চাইছে। সমানাধিকরণ মানে হচ্ছে কি না, সমান, অর্থাৎ যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদে উভয় কি হয়? সমান থাকে। কি সমান থাকে? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কি সমান থাকে না, আরো যদি ভালো করে বলা যায়, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদে শূন্য বিভক্তি থাকে তাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি? সমানাধিকরণ বহুব্রীহি। আবারও বলছি, যে বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদে শূন্য বিভক্ত থাকে তাকে বলে সমানাধিকরণ বহুব্রীহি। তার মানে পূর্বপদে যদি বিভক্তি থাকে তাহলে পরপদেও থাকতে হবে, আর এখানে যদি না থাকে এখানেও থাকবে না। আর একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন দেখো, সুগন্ধ যার। আর একটা জিনিস মাথায় রাখবে, বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের লাস্টে শেষে সবসময় কিন্তু এই যার শব্দটি আসবেই। কি বললাম? বহুব্রীহি সমাসের শেষে, ব্যাস বাক্যের শেষে কিন্তু যার শব্দটা আসতেই হবে, না হলে কিন্তু হবে না। যেমন এটা হচ্ছে পূর্বপদ, সুপূর্বপদ, আর গন্ধ হচ্ছে পরপদ, বন্ধু। তাহলে দেখো, সুয়ের সঙ্গে কোনো শব্দ যোগ নেই, বিভক্তি নেই, আবার গন্ধের সঙ্গে কোনো বিভক্তি যোগ নেই। তাহলে সু শূন্য বিভক্তি, গন্ধও কিন্তু শূন্য বিভক্তি রয়েছে। তাহলে পূর্বপদ ও পরপদে কোনো বিভক্তি নেই, মানে কি ব্যালেন্স, সমান। তাই আমরা একে বলি সমানাধিকরণ মানে বহুব্রীহি। তাহলে কি বলবো? যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদে শূন্য বিভক্তি থাকে তাকে আমরা বলি সমানাধিকরণ বহুব্রীহি। তাহলে এটা কি লিখবো? এটা লিখবো হচ্ছে আমরা সুগন্ধ। হলো? নেক্সট নেক্সট যেটা আলোচনা করবো, এটা দেখে নাও একবার, আমি পরেরটায় আসছি। সুগন্ধ হতে পারে যেমন মধ্যবিত্ত যার, আমরা বলতে পারি মধ্যবিত্ত। সুগন্ধ যার, সুগন্ধ করেছি। অঙ্ক যার, শশাঙ্ক। এই নিয়মে কিন্তু ফলোটা হয়ে যাবে। তোমরা একবার দেখে নাও। আমি তাহলে পরের যে ভাগটা রয়েছে সেই পরের ভাগে আমি আলোচনা করব। তো এটা মুছলাম। পরের যে ভাগটা আসছে বন্ধু, ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি পুরোপুরি কিন্তু সমানাধিকরণ বহুব্রীহির বিপরীত। মানে হচ্ছে, সমানাধিকরণ বহুব্রীহিতে যেমন কোনো রকম কিছু বিভক্তি ছিল না দেখলে তোমরা পূর্বপদ ও পরপদের ক্ষেত্রে, কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহির ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। বোঝা যাচ্ছে? ব্যাধিকরণ বহুব্রীহিতে কি বললাম? সম্পূর্ণ বিপরীত। মানে হচ্ছে, যে বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদে আলাদা বিভক্তি থাকতে পারে, পূর্বপদে আলাদা বিভক্তি থাকতে পারে, পরপদে আলাদা থাকতে পারে, তাকে আমরা বলি ব্যাধিকরণ বহুব্রীহি। কি বললাম? যে বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদে আলাদা আলাদা বিভক্তি থাকতে পারে। পূর্বপদে শূন্য বিভক্তি হতে পারে, পরপদে অন্য বিভক্তি,
কিংবা পরপদে শূন্য বিভক্তি, পূর্বপদে অন্য বিভক্তি থাকতে পারে, তাকে আমরা বলি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, দেখো, বিনা পানিতে জার, বিনা পানিতে জার, বিনা পূর্বপদ, আর বিনা মানে তোমরা জানো বাদ্যযন্ত্র, পানি পরপদ, পানি মানে তোমরা জানো পানি মানে হাত। তাহলে বিনা পানিতে জার মানে কি? তাহলে কার হাতে বিনা থাকে? দেবী সরস্বতীর হাতে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে বিনা পানি, আর এই বিনা পানি দিয়ে কিন্তু আমরা দেবী সরস্বতীকেই বোঝাচ্ছি। আর বিনা পানি হচ্ছে সমস্ত পদ, এবং এখানে এই বিনা পানি দিয়ে আমরা তৃতীয় কোনো ব্যক্তিকে বা তৃতীয় কোনো বস্তুকে আমরা বোঝাচ্ছি। এটা হলো তৃতীয় পদ। এবার তোমরা দেখো যে ব্যাধিকরণ কেন আমরা বলছি বিনা পূর্বপদ, এটা দেখো কোনো বিভক্তি নেই, কিন্তু পানিতে এটা পরপদ, এটা কিন্তু বিভক্তি আছে। বিভক্তি কি বন্ধু? এটা বিভক্তি হচ্ছে তেটা। এটা মাথায় রাখবে। তাহলে কি বললাম? যে বহুব্রীহি সমাসে পূর্বপদের বিভক্তি আলাদা, পরপদের বিভক্তি আলাদা, কিংবা পূর্বপদের শূন্য বিভক্তি, পরপদে কি বিভক্তি? একটা বিভক্তি থাকবে, তাকে আমরা বলি ব্যাধিকরণ বহুব্রীহি। তোমরা এটা একবার দেখে নাও, তারপর আমি এটা চলে যাব অন্য একটা যে ভাগ রয়েছে বহুব্রীহি সমাসের, সেই ভাগে আমি চলে যাব। তোমরা ভালো করে আবার দেখে নাও। আর অবশ্যই বলবো, যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেই সমস্যাটার সমাধান করার। সাথে আছি, যতটা পারবো সামর্থ্যের মধ্যে চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করে যাব যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করা। তাই কমেন্টে তোমরা অবশ্যই জানিও যে এখানটা বুঝতে পারছি না, বা ওখানটা একটু সমস্যা হচ্ছে, একটু ভালো করে বললে ভালো হয়, বা কোথাও টেকনিক্যাল ফল্ট হচ্ছে কিনা এটা আমাকে একটু কনফার্ম মানে জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে, কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিও। কারণ হচ্ছে আমি বুঝতে পারছি না যে আমার ফলটা কোথায়, কেউ ধরিয়ে দিলে এটা কিন্তু খুব ভালো হয়। কারণ নিজের যে ভুল বা ফল্ট সেটা কিন্তু নিজে কখনো ভালো করে বিচার করা যায় না। যারা কিন্তু বিপরীত প্রান্ত থাকে তারা কিন্তু খুব ভালো করে অপরের দুর্বলতা খুঁজে পায়। তাই সেই কোথায় ফলটা হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানিও, সেই ফলটা আমি সমাধান করার চেষ্টা করবো। সেটা বুঝলাম। পরের যে ভাগ রয়েছে, পরের ভাগে আমি প্রবেশ করব। পরের ভাগের নাম হচ্ছে মধ্য পদলোপী বহুব্রীহি। বন্ধুরা, এই যে মধ্য পদলোপী বহুব্রীহি বললাম, বলো তো তোমরা যে মধ্য পদলোপী এই নামটা তোমরা সমাসের আর কোন ভাগের মধ্যে পড়েছো? এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। কি বললাম? আমি বহুব্রীহি সমাস করাচ্ছি আজকে। আমি এখন যেটা বলবো যে মধ্য পদলোপী বহুব্রীহি। আর আমি তোমাদেরকে প্রশ্ন করলাম বা প্রশ্ন দিলাম, এটা হচ্ছে এই মধ্য পদলোপী কথাটা সমাসের কোন ভাগের মধ্যে তোমরা পড়েছো বা শুনেছো বা জেনেছো? এই উত্তরটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে এই মধ্য পদলোপী শব্দটা তোমরা কোন সমাসের মধ্যে পড়েছো বা শুনেছো। অবশ্যই জানিও, তোমাদের উত্তরের অপেক্ষায় আমি রইলাম। চলো শুরু করা যাক। মধ্য পদলোপী। মধ্য পদলোপী কি? মধ্য পদলোপী এর মধ্যেই কিন্তু উত্তরটা রয়েছে। মধ্য মানে মাঝ, পদ মানে একটা পদ বা শব্দ, লোপী মানে লুপ্ত হচ্ছে। তাহলে সংজ্ঞা কি আসবো? যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের মধ্যস্থিত এক বা একাধিক পদ লুপ্ত হয়। কি বললাম? যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের মধ্যস্থিত এক বা একাধিক পদ লুপ্ত হয়, তখন তাকে আমরা বলি মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। যেমন একটা উদাহরণ দেখো, যেমন হচ্ছে ধৃত হয়েছে রাষ্ট্রজার, ধৃত হয়েছে রাষ্ট্র যার। তাহলে দেখো, আমি আবারও বলছি বহুব্রীহি সমাসের কি হয়? ব্যাস বাক্যের মধ্যে লাস্টে কিন্তু যার থাকবেই থাকবে, এটা মাথায় রেখে দিও। আচ্ছা, ধৃত, ধৃত মানে হারিয়ে গেছে, আর রাষ্ট্র মানে দেশ। হ্যাঁ, তাহলে দেখো বন্ধু, বহুব্রীহি সমাসের যে ট্রেডমার্ক যার, এটা আমরা মন থেকে মুছে দিলাম। ঠিক আছে। মাঝের যে মধ্যস্থিত পদ কি বলছে? মধ্য পদলোপী। মাঝের পদ লুপ্ত হবে বা বিলুপ্ত হবে, মাঝের পদকে লুপ্ত করে দাও। কি পড়ে রইল? ধৃত আর রাষ্ট্র, এই দুটোকে সন্ধির নিয়ম এখানে বসিয়ে দাও। তাহলে দেখো ধৃতরাষ্ট্র কিন্তু এখানে চলে এলো, তাই না? আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাদের রইলো এ সময়, আর ধৃতরাষ্ট্র কি? সমস্ত পদ। আর কি বলেছি? সমস্ত পদে তৃতীয় কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বোঝাবে। এই ধৃতরাষ্ট্র সম্পর্কে তোমাদের একটা প্রশ্ন দেওয়া রইলো বন্ধু। এই ধৃতরাষ্ট্র নামটা তোমরা ভারতবর্ষের কোন মহাকাব্যের মধ্যে পড়েছো? এটা কমেন্ট সেকশনে জানিও। আবারও বলছি, ধৃতরাষ্ট্র নামটা ভারতবর্ষের কোন মহাকাব্যের মধ্যে তোমরা পড়েছো বা কারো কাছ থেকে শুনেছো? সেই মহাকাব্যটার নাম কি?
এটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। পরের যে ভাগটা রয়েছে, পরের ভাগে আমি চলে আসবো, তার আগে তোমরা একবার দেখে নাও। আমি দরকার হলে সংজ্ঞাটা আরেকবার বলে দিচ্ছি। কি বললাম? যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যের মধ্যস্থিত এক বা একাধিক পদ লুপ্ত হয়, তখন তাকে আমরা বলি কি? তখন তাকে আমরা বলে থাকি বন্ধু মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। আর এক্ষেত্রে তোমাদের কিন্তু আমি একটা প্রশ্ন রেখেছি। প্রশ্নটা কি বলো তো? প্রশ্নটা রেখেছি যে মধ্যপদলোপী কথাটা তোমরা আর কোথায় শুনেছো, কোন সমাসের মধ্যে? এটা কমেন্টে জানিও। এখানে আমি একটা উদাহরণ বলতে পারি, মৃগ নয়না। তাহলে কি বলবো? মৃগের নয়নের মতো নয়ন যার। কি বললাম? মৃগের নয়নের মতো নয়ন যার, মৃগ নয়না। কিংবা চন্দ্রকলা, চন্দ্রকলা, চন্দ্রে বা চন্দ্রবদন বলতে পারি, চন্দ্রবদন, চন্দ্রের বদনের ন্যায় বদন যার, চন্দ্রবদনা। হ্যাঁ, আর কি বললাম? মৃগ নয়না, মৃগের নয়নের মতো নয়ন যার। এনাক্ষী, এনের অক্ষীর ন্যায় অক্ষী যার। মেন কথা হচ্ছে মধ্যপদলোপী, এটা মাথায় রাখবে। মাঝের পদ লুপ্ত হবে, আর জাস্ট কিছু নয়। আর বহুব্রীহি সমাসের যে ট্রেডমার্ক যার, এটা উড়িয়ে দাও, দিয়ে সোজা কথা দুটোকে যোগ করে বসিয়ে দাও, দেখবে উত্তর হয়ে গেছে। আর জানো সমাস কথা অর্থ হচ্ছে সংক্ষেপে সুন্দর করে বলতে হয়। যেখানে দেখছো যে ভালো মিল আসছে না, সেখানে আমাদের একটু পরিবর্তন করতে হয়। যেমন বলতে পারি, যেমন মৃগের নয়নের মতো নয়ন যার, আমরা মৃগ নয়ন বলছি, কিন্তু ওটা শুনতে ভালো করতে হবে, মৃগ নয়না, এইভাবে শুনতে ভালো করতে হবে। এটা বুঝলাম। পরের ভাগটা আমি আসছি। পরের যে ভাগটা রয়েছে, পরের ভাগটা একটু ভালো করে দেখো। সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। এই ব্যতিহার জিনিসটা তোমরা আর কোথায় শুনেছ, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ব্যতিহার মানে কি বললাম? অর্থাৎ ব্যতিহার, এটা তোমরা ব্যাকরণ পাঠের কোন অংশে শুনেছো, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তোমাদের উত্তরের অপেক্ষায় আমি থাকবো। যারা যারা ভিডিওটা দেখবে, তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের প্রশ্নগুলো উত্তর জানাবে যে ব্যতিহার শব্দটা তোমরা ব্যাকরণে আর কোন অংশ শুনেছো, ধৃতরাষ্ট্র নামক নামটা তোমরা ভারতবর্ষের কোন মহাকাব্যের মধ্যে শুনেছো বা পড়েছো, এবং আর একটা কোশ্চেন দিয়েছি, মধ্যপদলোপী কথাটা তোমরা সমাসের আর কোন ভাগের মধ্যে পড়েছো। এই তিনটে প্রশ্ন উত্তর কমেন্ট সেকশনে কিন্তু ভিডিওটা পাবলিশড হওয়ার পরেই বা প্রকাশ পাওয়ার পরে কিন্তু তুরন্ত কমেন্টে গিয়ে উত্তরটা জানিয়ে দেবো। পড়ো, চলো। পরের যে ভাগ, ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার, ব্যতিহার মানে কি? এক জাতীয় ক্রিয়ার ভাব বিনিময় বোঝালে। কি বললাম? এক জাতীয় ক্রিয়ার ভাব বিনিময় বোঝালে তাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি। তাহলে সংজ্ঞাটা আর একটু ভালো করলে বলে কি হয়? যে বহুব্রীহি সমাসে এক জাতীয় ক্রিয়ার মধ্যে ভাব বিনিময় বোঝায়, যে বহুব্রীহি সমাসে এক জাতীয় ক্রিয়ার মধ্যে ভাব বিনিময় বোঝায়, তাকে আমরা বলি ব্যতিহার বহুব্রীহি সমাস। যেমন কোলাকুলি, এটা সমস্ত পদ। কোলাকুলি, কোলাকুলি। তাহলে ব্যাস বাক্য আমরা কি লিখবো বলো তোমরা? কোলাকুলি। ব্যাস বাক্য কি লিখবো? পরস্পরকে, পরস্পরকে কোলে কোলে যে আলিঙ্গন, পরস্পরকে কোলে কোলে যে আলিঙ্গন, তাকে বলা হয় কোলাকুলি। কি বললাম? পরস্পরকে কোলে কোলে যে আলিঙ্গন। তাহলে দেখো বন্ধু, এখানে যে ব্যতিহার বললাম কি? পারস্পরিক ক্রিয়ার মধ্যে ভাব বিনিময়। পারস্পরিক ক্রিয়াকে ধরো এখানে দুজন ব্যক্তি পরস্পর আছে না, ধরো এখানে দুজন বা তার বেশি ব্যক্তি আছে, ঠিক আছে? এবার তারা কি করছে, এ ওকে কোলে আলিঙ্গন করে জড়িয়ে ধরছে, ও ওকে কোলে এরকম করে আলিঙ্গন করে জড়িয়ে ধরছে। পরস্পরের মধ্যে যে কোলাকুলি, তাকে আমরা বলছি কি? কোলাকুলি। ভুল হয়েছে, মিস্টেক বানাবো, ঠিক করে দিই। হ্যাঁ, তো এইভাবে করতে হবে। হ্যাঁ, বা কানাকানি, কানাকানি কি হবে না? পরস্পরের কানে কানে যে কথা, কানাকানি, এইভাবে কিন্তু এগোবে। বা লাঠালাঠি, পরস্পর লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠালাঠি, তোমরা ঠিক এইভাবে করবে। তো বন্ধু, এটা গেল আমাদের ব্যতিহার বহুব্রীহি। এবার আমরা আলোচনায় আসবো পরবর্তী যে বহুব্রীহি সমাসের পার্ট, সেটা হচ্ছে সহার্থক বহুব্রীহি। সহার্থক বহুব্রীহি সমাসটা কিন্তু খুবই একটা সহজ মনে রাখার একটা উপায় আছে। না, যে বহুব্রীহি সমাসে আমরা কি জানি, যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের মধ্যে সাধারণত সহিত এই ধরনের শব্দ থাকে। এটা এটা আমি আমার বোঝার জন্য বলছি। এবার তোমরা বইয়ের সংজ্ঞা করতে পারো। হ্যাঁ, তাহলে কি বললাম? যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের মধ্যে আমরা সহিত শব্দটা খুঁজে পাই, সেইভাবেই আমরা ধরে কিন্তু সহার্থক বহুব্রীহি সমাসটা বসিয়ে দেবো। তবে আমি আমার মতো বোঝার জন্য বলছি। এবার তোমরা তোমাদের যদি মনে হয় যে বইয়ের সংজ্ঞা ধরে তোমরা করতে পারো, তাতে কোনো আপত্তি নেই। তাহলে কি বললাম? যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের মধ্যে সহার্থক বা সহায় এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করি, তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলি। এটা খুব সহজ উপায়ে
বোঝা যায়। ধরো তোমাকে দিয়েছে হ্যাঁ স্বপুত্র। আর একটা জিনিস, বহুব্রীহি মানে এই যে সহার্থক বহুব্রীহি সমাসে একটা খেয়াল রাখবে, সমস্ত পদে প্রথমটা স হয়, আসি, ঠিক আছে? ও সমস্ত পদে ওখানে স থাকবেই, যত স, তারপর কিন্তু অন্য থাকবে। এবার আমরা ব্যাস বাক্যটা কীভাবে করবো? ব্যাস বাক্যটা করবো, দেখো, পুত্রের সহিত বর্তমান, পুত্রের সহিত বর্তমান, ঠিক আছে? তাহলে কি পুত্রের সহিত বর্তমান কি সপুত্র। দেখো ব্যাস বাক্যের মাঝে কিন্তু সহিত বললাম না, সহিত বা সহার্থক এই ধরনের ওয়ার্ডগুলো আসবে, এসেছে। তাহলে পুত্রের সহিত বর্তমান সপুত্র, হ্যাঁ। তারপর হচ্ছে সপত্নী, যদি আমি লিখি সপত্নী, তাহলে কি লিখবো আমি? পত্নীর, পত্নীর সহিত বর্তমান। তাহলে তোমরা কিন্তু মাথায় রাখবে যে সহার্থক বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের মাঝের পদটা কিন্তু অবশ্যই বন্ধু সহিত শব্দটা আসতে হবে। আর আরেকটা জিনিস দেখো, সহজ উপায়, যদি তোমাকে এটা দিয়ে দেয় পরীক্ষায়, তোমাকে বললো সমস্ত পদটা বার করো, কিভাবে করবে? হ্যাঁ, তুমি যেহেতু দেখতেই পাচ্ছ যে ব্যাস বাক্যের মাঝে সহিত শব্দটা রয়েছে, তাই চোখ কান বুঝে তোমার আগে ধারণা করে নেওয়া উচিত এটা সহার্থক বহুব্রীহি সমাসের একটা এক্সাম্পল। এবার সমস্ত পদটা কীভাবে বার করবে? সমস্ত পদটা বার করবে কীভাবে? আমি আগে কি বললাম না, সহার্থক বহুব্রীহি সমাসের সমস্ত পদের নিয়মই হচ্ছে প্রথমে স আসবে, মানে দ্বন্দ্ব স আসবে। ধরো আমি এটা করছি, পুত্রের সহিত বর্তমান, পরীক্ষায় আমার এটা দিয়েছে, আমি এটা বার করব, আমাকে এটা বার করতে দিয়েছে। আমি কি বললাম? এই সমাসের প্রথম নিয়ম অনুযায়ী কি বললাম? প্রথমেই আমি সমস্ত পদের জায়গায় আগে দ্বন্দ্ব স বসিয়ে দেবো। হলো? হলো? তারপর হচ্ছে সহিতটা যেহেতু ব্যাস বাক্যের মাঝের পদ, এটাকে মন থেকে মুছে দাও, দিয়ে বর্তমানটাও যেহেতু আমাদের লাগবে না নিয়ম অনুযায়ী, হ্যাঁ, তার এটা মন থেকে মুছে দাও, ঠিক আছে? দিয়ে দেখো এখানে পুত্রের আছে, তার মানে পুত্র প্লাস এর বিভক্তিটা মুছে দাও, দেখো সপুত্র চলে এলো। ঠিক একইভাবে সপত্নী, এখানে সহিত মুছে দাও, বর্তমান কেটে দাও, পত্নীর র বিভক্তি আছে, রটাকেও বাদ দিয়ে দাও, সপত্নী হয়ে গেল, ঠিক আছে? ঠিক এইভাবে সহার্থক বহুব্রীহি সমাসটা কিন্তু আমাদের করতে হবে। বা যদি ব্যাস বাক্য দেওয়া থাকে সমস্ত পদ করতে বলে, আমরা এইভাবে সমস্ত পদটা বার করব। তোমরা একবার দেখে নাও যে বহুব্রীহি সমাসটা, মানে সহার্থক যে বহুব্রীহি এই ভাগটা কিভাবে হচ্ছে, সহার্থক বহুব্রীহি পদটা বা সহার্থক বহুব্রীহি সমাস ভাগটা দেখতে থাকো। অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে। তোমাদের উত্তর অপেক্ষায় রইলাম। উত্তর নেগেটিভ হলেও আপত্তি নেই, নেগেটিভ উত্তরটাই আমরা চাই, কারণ পজিটিভ উত্তর দিলে কি হয়, আমাদের ভিডিও করার বা আমাদের যে খামতিগুলো বা যে কি বলবো, মানে আমাদের যে লুজ পয়েন্টগুলো, টেকনিক্যাল ফল্টগুলো, সেগুলো আমরা বুঝতে পারবো না। তাই কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, আর যদি না ভালো লাগে বা কোথাও ফল্ট হচ্ছে সেটা আগে কমেন্ট করবে। চেষ্টা করব সেই কমেন্টের, যে কমেন্ট করবে তার কথা শুনে আমাদের ভিডিওর টেকনিক্যাল পার্ট বা পড়ানোর ধরন কিছু পরিবর্তন করার। তো দেখে নাও তোমরা একবার অবশ্যই। পরের আমি ভাগটায় আসবো। পরের ভাগটা হচ্ছে না বহুব্রীহি সমাস, বা যেটাকে আমরা বলি নং বহুব্রীহি সমাস। এটা বুঝলাম। কিন্তু নং বহুব্রীহি সমাস এরকম দ্বারা তোমরা একটা কোনো একটা সমাসে করেছো, সেটা নং বহুব্রীহি ছিল না, সেটা একটা নং দিয়েই, সামনে নং দিয়েই বা না দিয়েই কিন্তু একটা অন্য সমাস ছিল, হ্যাঁ, সমাসের মধ্যে। সেটা কোন সমাস সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। উত্তর দিলে তোমাদেরও কিছু জানা থাকবে, উত্তরগুলো ভুলবে না, আমারও একবার করে রিপিট হয়ে যাবে, খুব ভালো হবে, তোমাদেরও ভালো হবে, আমারও ভালো হবে। চলো আমি চলে আসছি না বহুব্রীহি সমাসে, বা যেটাকে আমরা বলি নং বহুব্রীহি সমাস। সেই সমাসের ক্ষেত্রেও কিন্তু আমরা করেছিলাম পূর্বপদে না বাচক শব্দ বসে, এখানেও কিন্তু বন্ধু পূর্বপদে না বাচক শব্দ বসবে, তবে ওখানে ছিল একটু অন্য জিনিস, আর এখানে কি ব্যাস বাক্যের লাস্টে কিন্তু অবশ্যই যার, মানে বহুব্রীহি সমাসের যে মার্কিং যার, এটা কিন্তু আসবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, অনাদি, হ্যাঁ, অনাদি সমস্ত পদ, ঠিক আছে? তো যেমন ব্যাস বাক্যের প্রথমে কি হবে? নেতিবাচক শব্দ বা নাবাচক শব্দ নেই, আদি মানে কি শুরু, তাহলে নেই আদি যার কি হবে? অনাদি। কি বললাম? নেই আদি যার অনাদি, এই বেসিসে কিন্তু তোমরা করবে। যেমন দেখো যারটা কিন্তু আমরা বলেছি বহুব্রীহি সমাসের একটা মার্কিং, এটা আমাদের আনতেই হবে। এটা পুরো পদ, পুরো পদে কি আছে বন্ধু?
পূর্বপদে কিন্তু না বাচক শব্দ আছে, এবং এই না বা নং বহুব্রীহি সমাসে কিন্তু পূর্বপদে অবশ্যই না বাচক শব্দটা আসতে হবে, না হলে কিন্তু নং বহুব্রীহি সমাস বলে গ্রাহ্য হবে না। এটা তোমরা মাথায় রেখো। ঠিক একইভাবে নিরক্ষর, নেই অক্ষর জ্ঞান যার, বেঈমান, নেই ইমান যার, নির্লজ্জ, নেই লজ্জা যার, ঠিক এই পরিপাটে কিন্তু এই নং বহুব্রীহি সমাসটা হবে। এবার আমরা চলে আসবো হচ্ছে সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস। তোমরা আগে বোর্ডটা দেখে নাও, তারপর আমি আসছি সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসে। চলো, এটা আমি আস্তে আস্তে বুঝলাম। আমি আসবো সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বুঝতেই পারছো নামের মধ্য দিয়ে যে কি বলতে চাইছে, সংজ্ঞাটা কি আসবে না, যে বহুব্রীহি সমাসের পূর্বপদে কি হয়, সংখ্যাবাচক শব্দ ব্যবহার হয়। কি বললাম, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় এবং পরপদ বিশেষ্য হয়। কি বললাম, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় এবং পরপদ বিশেষ্য হয়, তাকে আমরা বলি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। দেখো একটা, যেমন আমি যদি উদাহরণ দিই, হ্যাঁ, দশাননটা দিয়েই করি, যেহেতু আমরা করেছি। দশানন এটা হলো সমস্ত পদ, আর এর ব্যাস বাক্য কি হয় বন্ধু, দশ আনন যার, দশ আনন যার। দেখো, দশটা হচ্ছে পুরোপদ, পূর্বপদটা কি হয় বললাম, পূর্বপদটা হবে সংখ্যাবাচক বিশেষণ, পূর্বপদটা হবে সংখ্যাবাচক বিশেষণ, আর পরপদটা হবে বিশেষ্য পদ। ঠিক আছে, এই বেসিসে কিন্তু হবে। আর এটা জানো যে বহুব্রীহি সমাসের একটা মার্কিং বেশ বাক্যের মধ্যে যার, সুতরাং এটা আলাদা কোনো ভাবনার কিছু নেই। তো কি বললাম, যে বহুব্রীহি সমাসের পূর্বপদটা সংখ্যাবাচক বিশেষণ হয় এবং পরপদটা বিশেষ্য পদ হয়, তাকে আমরা বলি সংখ্যাবাচক বিশেষণ। তো এটা একবার দেখে নাও, সংজ্ঞাটা খুব ভালো করে করবে, সঙ্গে উদাহরণটা দেখতে থাকবে, সঙ্গে তোমাদের টেক্সট বই রয়েছে, স্কুল রয়েছে, যে যেখানে টিউশন পড়তে যাও সেখানে তোমাদের আশা করি হয়ে গেছে। হ্যাঁ, তো আশা করি অসুবিধা হওয়ার কিছু নেই। তাও আবারও বলছি, যদি অসুবিধা কিছু হয়ে থাকে, সমস্যা কিছু হয়, বোঝার কিছু অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি সেই তোমাদের মানে সমস্যাটা সলভ করার চেষ্টা করব, যতটা পারা যায় ততটা, আমার সাধ্যের মধ্যে যতটা আছে আমি কিন্তু ততটাই চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলো মানে ঠিক করে দেওয়ার। তো বন্ধু, এটাই ছিল আমাদের আজকে বহুব্রীহি সমাসের যে ভাগ এবং তার যে আলোচনা, এই আলোচনাটাই হচ্ছে মেইন পার্ট। তোমরা অবশ্যই দেখো, তোমাদের কাজে লাগবে আশা করি। এবং সেই সঙ্গে অবশ্যই বলবো যে সমাস কিন্তু ভুলে গেলে চলবে না। এর কারণ হচ্ছে আমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু লেগে থাকে, বা যারা পরবর্তীকালে বাংলা নিয়ে পড়বে স্থির করেছো কলেজ জীবনে, MA করবে, তারপর কেউ হয়তো বিএড করলো, কেউ গবেষণা করতে গেল, কেউ স্কুল সার্ভিস কমিশন যদি পরীক্ষা হয় আগামী দিন সেখানে পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাকরণের এরকম তারা প্রশ্ন আসতে পারে, তাদের ক্ষেত্রেও ভিডিওটা কাজে লাগতে পারে। তবে আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই জানাবে, এবং আমি সেই ভুলটা গ্রহণ করে ঠিক করার চেষ্টা করব। তাই বারে বারে বলছি, কমেন্ট খুব গুরুত্বপূর্ণ, কারণ কমেন্ট করলে আমরা তবেই উৎসাহিত হয়ে পরবর্তী ভিডিও করার জন্য উদগ্রীব হই। তাই তোমাদের থেকে কমেন্টের আশা আমি রাখলাম। আর আবারও মনে করিয়ে দিই, পড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি 3-4টে প্রশ্ন তোমাদের দিয়েছি। হ্যাঁ, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানিও। প্রশ্নগুলো কি আশা করি সবাই মনে আছে, তবু আমি আরেকবার ধরিয়ে দিচ্ছি তোমাদের প্রশ্নগুলো কি। একটা আমি বলেছি যে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস যখন করাচ্ছিলাম তখন আমি বলেছি এই মধ্যপদলোপী শব্দটা তোমরা আর কোন সমাসের মধ্যে পেয়েছো বা পড়েছো, সেটা আমাকে কমেন্টে জানাবে। 2 নম্বর কি বলেছি, ধৃতরাষ্ট্র নামক যে নামটা, এই নামটা তোমরা ভারতবর্ষের কোন মহাকাব্যের মধ্যে পেয়েছো বা কারো থেকে শুনেছো বা পড়েছো, সেই মহাকাব্যর নাম কি। এবং ওর সঙ্গে আরেকটা কোশ্চেন জুড়ে দিলাম যে ধৃতরাষ্ট্র কে, এটা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। 3 নম্বর কি প্রশ্ন করলাম, 3 নম্বর প্রশ্ন করলাম সংখ্যাবাচক, একটু মিস্টেক হচ্ছে, একটু আগে পড়ালাম যে নং বহুব্রীহি, এই যে পূর্বপদের না বাচক পদ হবে, এই পূর্বপদের না বাচক পদ তোমরা কিন্তু আর কোন সমাসের মধ্যে পড়েছো, এটা অবশ্যই কমেন্টে জানাবে। আর 4 নম্বর যে প্রশ্নটা হচ্ছে যে তোমরা সংখ্যা বাচক বিশেষণ
আর পরপদটা বিশেষ্য। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে রাখবো বিশেষণ কি আর বিশেষ্য কি, এই দুটো তোমাদের কিন্তু উত্তর জানাতে হবে। আগের 3টে প্রশ্ন আর এইখানে বিশেষণ কি বিশেষ্য কি। আমি জানি অনেকেই জানো, বেশিরভাগই জানে, কিন্তু এমনও স্টুডেন্ট রয়েছে, এমনও ছাত্রছাত্রী রয়েছে, তারা বিশেষ্য পদ কি এটা কিন্তু জানে না। হ্যাঁ, তাই চেষ্টা করব বা চেষ্টা করবে তারাই উত্তর দেওয়ার, যে যারা জানো না বা না জানলেও কোনো ক্ষতি নেই, কিন্তু কমেন্টে প্লিজ জানিও যে বিশেষ্য পদ কি আমি ঠিক বুঝতে পারছি না, বা বিশেষণ পদ কি আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিলে ভালো হয়। যারা জানো তাদের প্রশ্ন করার প্রয়োজন নেই, একবারে বলবো না, যেগুলো জানো না সেগুলো প্রশ্ন করার চেষ্টা করো। সব প্রশ্নের উত্তর আমি জানি এরকম তারা আমি সব জানতাম, আমি কিন্তু নই। হ্যাঁ, আমি যেটুকু আমার চেষ্টা আছে সেটুকুতে আমি করার চেষ্টা করছি। তাই আমি আমার যতটা এখতিয়ার, যতটা আমার ক্ষমতা, আমি সেই ক্ষমতার মধ্যে থেকে কাজ করার চেষ্টা করছি। আরও বলবো যে আমি কিন্তু সব কিছু সব জানি, এই সব পড়া জানি, এই ধারণা ভুল। হ্যাঁ, কারণ আমারও অজানা অনেক বিষয় রয়েছে, আমিও চেষ্টা করি নতুন কিছু জানার। তাই যদি কোনো তথ্যগত ভুল হয়ে থাকে অবশ্যই জানিও, তাহলে আমি আমার ভুলটা শুধরে নেব। কারণ ওই ভুলটা যদি আমি শুধরে না নিই তাহলে কিন্তু বন্ধু আমারও ভুল শিক্ষাটা হয়ে থাকবে, আর তোমাদেরকেও আমি ভুল বলতে থাকবো, তোমরাও ভুল শিখবে। সুতরাং অবশ্যই জানাবে যে ভুলটা কোথায় হচ্ছে। চলো বন্ধু, আজকে এই ছিল আমাদের ভিডিওর মানে বহুব্রী সমাসের যে অংশটা বোঝানো, আজকে আমরা এটা বোঝালাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। চলো বন্ধু, তো ভিডিও আজ এখানেই শেষ করছি বন্ধু। তোমরা অবশ্যই সঙ্গে থেকো, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে তোমরা অন করে দিয়ে নোটিফিকেশন অল করে দিও। বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, ফ্রেন্ড সার্কেল শেয়ার করো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম মারফত শেয়ার করো চ্যানেলটিকে, এবং সেই সঙ্গে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ধন্যবাদ বন্ধু, সকলে ভালো থেকো, সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, এবং লক্ষ্যে অবিচল থেকো। লক্ষ্য থাকলে লক্ষ্য পূরণ হবেই। তাই আবারও বলছি যে লক্ষ্য ছেড়ো না, হাল ছেড়ো না, সঙ্গে থেকো, সাথে থেকো, আমিও সঙ্গে থাকবো, সাথে থাকবো। তাই সকলকে বলবো মন দিয়ে পড়াশোনা করো। অনেকের হয়তো সেকেন্ড টার্মের বিভিন্ন যে স্কুল রয়েছে পশ্চিমবঙ্গ বোর্ডের আন্ডারে, তো অনেকেই হয়তো দেখা যাবে সেকেন্ড টার্মের পরীক্ষা বা সেকেন্ড যে আমাদের মূল্যায়নটা হলো পরীক্ষাটা, তাদের পরীক্ষা অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছে। তাই নিয়ে ভেঙে পড়া কিছু নেই, সামনে টেস্ট রয়েছে, মাধ্যমিকে যারা রয়েছে তারা ফাইনাল রয়েছে, তারা এখনও সময় রয়েছে, পরিশ্রম করতে থাকো। পরিশ্রম করলে পরিশ্রম কোনোদিন বিফলে যায় না, এবং পরিশ্রম তোমাকে ঠিক ফল দান করবে। আগে থাকতে ফলের আশা করো না, ফলের আশা না করেই কর্ম করে যাও। কর্ম করলে ফল পাবে বন্ধু, এটা নিশ্চিত। এটা আমার থেকে নিশ্চিত নয়, এটা ভগবান থেকে নিশ্চিত। সবাই জানে যে কর্ম করলে ফল পাওয়া যায়। তাই চেষ্টা করো যে আরও বেশি করে পরিশ্রম করার, পরিশ্রমের বিকল্প কিছু হয় না। ধন্যবাদ সকলকে, সকলে খুব ভালো থাকো। ভিডিওটা এখানেই শেষ করলাম।